চিত্তচিরে চৈত্র মাস পর্ব 6। আরও একটি দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে। চেরির অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। চিত্রারও তেমন হুঁশ নেই। গতকাল মেয়েটা যতটুকু ভালো ছিল তার একাংশও ভালো নেই। সারাদিন সকালে কেবল সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল, কোনো ভালো খবর যেন আসে সেই আশায়। বাহার ভাইকে সারাদিন আর দেখা যায়নি। আসেননি হসপিটালে। নুরুল সওদাগর ইনভেস্টিগেশনে নেমেছেন খুব কঠিনভাবে। হুট করেই বিকালে পাওয়া গেল আরও একটি চাঞ্চল্যকর খবর। মাহিন নাকি আজ ভোরেই সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন তার খোঁজে বাসায় গেলেন তখন তাকে মৃত অবস্থায় পেলেন। নুরুল সওদাগরের সন্দেহের খাতায় ছিল কলেজের বখাটে ছেলেটা এবং মাহিন। বখাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরেই উধাও হয়ে গিয়েছে, আর মাহিন তো মৃতই। খুব সহজ সরল কেসটাই হুট করে জটিল হয়ে গেল। মাহিনের মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সাড়া পড়ল চারপাশে। সব গুছিয়ে থাকা জিনিস যেন হুট করে এলোমেলো হলো নিমেষেই। ভাদ্র মাসে প্রকৃতি বোধহয় একটু বেশি উত্তপ্ত থাকে। বাইরের প্রকৃতি রোদে পুড়ে যেন ছারখার হয়ে যাচ্ছে। হসপিটালের ভেতরে অবশ্য কৃত্রিম শীতলতার আবরণ। হসপিটালটা বেশ শুনশান, কোনো অহেতুক শব্দ নেই, কথাবার্তা নেই। এই শুনশান পরিবেশে গা কাঁপানো উত্তেজনা নিয়ে একটি বিধ্বস্ত পরিবার দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের ভেতরে। তাদের পরিবারের দুটো উড়ন্ত পাখি ডানা হারিয়ে নিশ্চুপ হয়ে গিয়েছে বলে। তন্মধ্যেই তাদের কুটুম বাড়ির ছেলে এমন অপ্রত্যাশিত ঘটনাও যেন ভীষণ অবাক এবং স্তব্ধ করেছে। নুরুল সওদাগর তার ফরমাল পোশাকটা নিয়েই দেওয়ালের সাথে লাগানো চার পায়ার উপর চিন্তিত মুখে বসে আছেন। তার কেবল মনে হচ্ছে যে রহস্যের গর্ত তিনি খুঁড়েছেন তা এত সহজে সমাধান করা যাবে না, খুব গভীরে হয়তো যেতে হবে। নীরবতার জাল কাটিয়ে আফজাল সওদাগর গুরুগম্ভীর কণ্ঠে বললেন, এখন তো আমাদের একটু বাড়িতে যাওয়া উচিত। অথচ মেয়ে দুটোরই জীবন মরণ অবস্থা, কি যে করবো বুঝে উঠতে পারছি না। ভাইজান, মাহিনের লাশ পোস্টমর্টম করতে নেওয়া হয়েছে। খুব সম্ভবত আজ দেওয়া হবে না, কাল লাশ আসবে। তাই আজ না গেলেও সমস্যা নেই। তাছাড়া চাঁদনি আর মহাতব তো গিয়েছেই। নুরুল সওদাগরের কথা শেষ হতেই বার কয়েক মাথা নাড়লেন আফজাল সওদাগর। খুব মনোযোগ দিয়ে কি যেন ভাবলেনও। কতক্ষণ চুপ থেকে নুরুল সওদাগরকে প্রশ্ন করলেন, আচ্ছা, তুমিও তো গিয়েছিলে আজ মাহিনদের বাড়িতে, তাই না? ঠিক কি দেখেছিলে, বা ওখানে কি হয়েছে? হ্যাঁ, আমি আর আমার কয়েকজন কনস্টেবল গিয়েছিলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। যেহেতু সেদিন একটা বিরাট কাণ্ড ঘটেছিল, সেহেতু আমাদের সন্দেহের তালিকায় সবার আগে নামটা মাহিনেরই ছিল। রাগের বশে সে এই কাজটি করতে পারে। আর যেহেতু চিত্রার কলেজের সামনে আরেকটা কাণ্ড ঘটেছে, তাই দ্বিতীয় সন্দেহটা করেছি ওই ছেলেকে। কিন্তু ছেলের কাছে পৌঁছতে বেশি দেরি হয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ সে পালিয়েছে। এখন আমরা এটা ভাবতে পারি যে সে যেহেতু পালিয়েছে আসল দোষী সে, কিন্তু তা নাও হতে পারে। কারণ বাঙালিরা দোষ থেকে বাঁচতে গিয়ে অপরাধ না করেও অপরাধী হয়ে যায়। যেমন ধরেন ছেলেটা, সে হয়তো ভয়ে পালিয়েছে, কিন্তু আমরা চাইলে তাকে অপরাধী হিসেবে গণ্য করতে পারি। আবার হয়তো সেই অপরাধী। ছেলেটাকে হাতছাড়া করার পর নিশানা ছাড়লাম মাহিনের দিকে। তাই আজই চলে গেলাম ওদের বাসায়। দেখি চাঁদনির শাশুড়ি দরজা খুলেছেন। মাহিনের কথা জিজ্ঞাসা করায় মহিলা প্রথম কিছুক্ষণ হইচই করেছিলেন, পরে নিজেই মাহিনের রুম দেখিয়ে দিয়ে বললেন মাহিন নাকি ওঠেনি, তখনও ঘুমে। আমরা কয়েকবার মাহিনকে ডাকলাম, সারা শব্দ না পেয়ে অবশেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম। দরজা ভেঙে উদ্ধার করলাম মাহিনের মৃতদেহ, যা ঝুলেছিল সিলিং ফ্যানের সাথে। মাহিনের মা সাথে সাথে অজ্ঞান হারান। আমরাও ভীষণ অবাক হলাম। কি ভেবেছি আর কি হলো। নুরুল সওদাগর কথা থামালেন। চিত্রাদের পরিবারে উপস্থিত প্রত্যেকটা সদস্য ধ্যান দিয়ে সব ঘটনা শুনল। নুরুল সওদাগরের কথা শেষ হতেই আনমনেই সবার বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হাসি খুশি পরিবারটা যেন হুট করে দুর্যোগে নেমে এসেছে। দীর্ঘ 2 ঘন্টার অপেক্ষার অবসান ঘটিয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন অভিজ্ঞ ডাক্তাররা। বিচলিত শঙ্কিত প্রাণগুলোর হৃদয়ের মাঝে লুকায়িত ভীতি আরও বাড়ল। তাদের অস্বাভাবিকভাবে দৌড়তে থাকা হৃৎপিণ্ডকে শান্ত করে ডাক্তার বললেন, আপনাদের বড় মেয়ের হাতে সার্জারি করতে আমরা সক্ষম হয়েছি। আশা করা যায় একদিন সে আবার আগের মতো 2 হাতে ভর দিয়ে দুনিয়া জয় করতে পারবে। ডাক্তারের ভরসাবাণীতে পানি এলো সকলের প্রাণে। ঝলমলে হাসির চিলিক দেখা দিল ঠোঁট জুড়ো। সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকরিয়ায় ভরিয়ে দিলেন তারা। মুহূর্তে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলো। সেই আনন্দকে ছাপিয়ে নুরুল সওদাগর গম্ভীর কণ্ঠে বললেন, চেরির কি খবর? বাচ্চাটা ভালো আছে তো? উৎসবে আবার ভাটা পড়ল।
সত্যি তো, একজনের হালচাল শুনতে সবাই এত খুশি হয়ে গেল, অথচ আরেকটা বাচ্চাও তো লড়াই করছে মৃত্যুর সাথে। নূরের সদাগরের প্রশ্নে মুখ ছোট হয়ে এলো ধবধবে ফর্সা ডাক্তারের। মুখ কালো করে বললেন, চেরির কোনো পজিটিভ খবর আমরা দিতে পারছি না। ছোট মানুষের চামড়া ভীষণ কোমল থাকে, আর সেই চামড়া যদি এমন ভয়ানক একটি তরলের শিকার হয়, তাহলে তো বুঝতেই পারছেন কি হতে পারে। সে যে এখন অবধি শ্বাস নিচ্ছে, সেটাই মিরাক্কেল। সবটাই সম্ভব হয়েছে অ্যাসিডের পর সেই স্থানে পানি ঢালার কারণে। না হয় বাচ্চাটার শ্বাসনালীও একেবারে পুড়ে যেত। আমরা অবশ্য একটা সার্জারি দিতে পারি। অ্যাসিডের তত উন্নত চিকিৎসা এখনও বাংলাদেশে প্রচলন হয়নি। যতটুকু আছে তার প্রসেসিং দীর্ঘ। তাই আপনারা উন্নত কোনো রাষ্ট্রে যদি ওকে নিয়ে যেতে পারেন, তবে হয়তো বাচ্চাটা আবার একটা জীবন দিতে পারবেন। ডাক্তারের কথা থামতেই হাউমাউ করে কেঁদে উঠলেন চেরির মা অবনী বেগম। মুখ চেপে কেঁদে উঠলেন চাঁদনির মাও। আফজাল সদাগর বুক চেপে পাথরের ন্যায় বসে রইলেন। সব কেমন যেন বিশ্রী রকমের এলোমেলো লাগছে। মিনমিন করে বললেন, সব পাপের ফল, পাপের ফল।